এক খালি লেবুর দাম ১২০ টাকা, এক পিস লেবুর দাম ২৫ থেকে ৩০ টাকা। মানুষ ভোট দিয়ে একটি সরকারকে নির্বাচিত করেছে এবং এই সরকারের যেহেতু শক্তিশালী ম্যান্ডেট আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে এবং তাদের শপথ হতে যাচ্ছে, এবং সেই নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রাক্কালে এই সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ আছে, এই সরকারকে কি কি করতে হবে, কি করতে হবে না, কি থেকে বিরত থাকতে হবে, এইসব নানান বিষয় নিয়ে প্রতিদিন অসংখ্য ন্যারেটিভ তৈরি হচ্ছে, অসংখ্য কন্টেন্ট তৈরি হচ্ছে, টেলিভিশন পত্রিকার খবর তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা পরিপূর্ণভাবে এখন কিন্তু এই নতুন সরকার আসা, নতুন সরকারের শপথ, নির্বাচন, এর মধ্য দিয়েই কিন্তু আমাদের পুরো দেশ এই দিকে দৃষ্টিপাত করে আছে, এবং সেটিই খুব স্বাভাবিক। কারণ এর চেয়ে বড় উপলক্ষ তো আর এখন আপাতত বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশের অর্থনীতি বলেন, কোথাও নেই। সঙ্গত কারণে এটি এখন আলোচনার মূল বিষয়, এবং এখানে সাংবাদিক, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ সবাই কিন্তু এই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা করছেন। সেই ক্ষেত্রে এই সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ আছে, এই সরকারকে কি করতে হবে, সেই জায়গায় যেমন নানানজন নানা রকমের পরামর্শ দিচ্ছেন। বেশিরভাগজন যেটি বলছেন যে এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, অর্থনীতি ঠিক করা, তারপরে আরও অনেক সমস্যা আছে, সামাজিক সমস্যা আছে। সবার জন্য একটা যে ইনক্লুসিভ একটা সোসাইটি, একটি স্থিতিশীল সমাজ, একটি স্থিতিশীল রাষ্ট্র, এটি নিশ্চিত করা হচ্ছে এই সরকারের জন্য মোদ্দা কথায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কি করতে হবে, কি করতে হবে না, সেই সব বিষয় নিয়ে অনেক পরামর্শ আসছে। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটি ফিল করছি সেটি হচ্ছে যে এই সরকারটি শপথ নিচ্ছে বা দায়িত্ব গ্রহণ করছে রোজার ঠিক আগের দিন। রোজার একদিন আগে এই সরকার দায়িত্ব নিচ্ছে। ঠিক সেই সময়ে এই রোজাকে সামনে রেখে নিত্য পণ্যের বাজারের যে অবস্থা, সেটি কিন্তু প্রত্যেকটা মানুষের কনসার্ন, এই দেশের প্রত্যেকটা নাগরিকের কনসার্ন। কারণ বাজার কিন্তু ধনী, গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাইকেই করতে হয়, এবং সবার উপরেই কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। কারো ওপর কম পড়ে, কারো ওপর বেশি পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু বাজারের কথা চিন্তা করি, তাহলে দেখবেন যে আজকে একটা উদাহরণ দিয়ে যদি বলি যে এক খালি লেবুর দাম ১২০ টাকা, ১০০ থেকে ১২০ টাকা। এক পিস লেবুর দাম ২৫ থেকে ৩০ টাকা। এটা হয়তো অনেকে বলবেন যে এটি তো একেবারে মানে মৌলিক নিত্য পণ্য না, এটি তো একেবারে এমন না যেটা খুব বড় প্রয়োজন। হ্যাঁ, এটা ঠিক, যেটা খুব বড় প্রয়োজন না, কিন্তু রোজার মাসে এই লেবুটা আবার কিন্তু খুব দরকারি, চাহিদা। শরবত খাওয়ার জন্য বেশিরভাগ মানুষ ব্যবহার করবেন। যদিও এটির দাম নির্ভর করে আমাদের উৎপাদনের উপরে, চাষের উপরে, তারপরেও বাজার কিন্তু একটা ফ্যাক্টর, এত দাম হওয়ার কথা না। তো এই লেবুর দামের উদাহরণটা দিলাম, আরও যেগুলার কথা বলতে পারি। ১ কেজি করলার দাম ১৮০ টাকা, ১ কেজি বেগুনের দাম ১০০ টাকা এখনই হয়ে গেছে কাছাকাছি। এটা যখন রোজা শুরু হবে তখন এটার দাম কোথায় গিয়ে দাঁড়াবে, প্রতি বছরের অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। এর বাইরে মাছের দাম বলেন বা মাংসের দাম বলেন, আজকে দেখলাম এতদিন গরুর মাংস সন্ধ্যার সময়, আমি আজকেই সন্ধ্যার সময় জিজ্ঞেস করলাম, এতদিন গরুর মাংস 750 ছিল, আজকে থেকে 780, 800 হয়ে গেছে। এটা হলো একটা ফ্যাক্টর। মানে প্রত্যেকটা পণ্য কিন্তু, আর যেগুলো কনজিউমার প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর দাম বাড়লে আমরা কিন্তু খুব বেশি এগুলো নিয়ে আলোচনা করি না। যেমন আপনি ধরেন বেকারি পণ্য, তারপরে হচ্ছে কসমেটিক পণ্য, তারপরে আপনার কি বলে যে এই যে চানাচুর, বিস্কিট, এগুলোর দাম যে কিভাবে কি পরিমাণে বেড়েছে, এগুলো কিন্তু আমাদের আলোচনায় কখনো আসে না, গণমাধ্যমের রিপোর্টেও আসে না। কিন্তু এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের কোনো না কোনো, বা অল্প, কারো হয়তো অল্প লাগে, কারো বেশি লাগে, কিন্তু এগুলো লাগে। এগুলো আমাদের জীবনযাপনের উপর, এগুলোর দাম বৃদ্ধি কিন্তু প্রভাব ফেলে। তো সব মিলিয়ে বাজারের যে অবস্থা, সেই অবস্থাটা আসলে খুব স্বস্তির না, এবং এটি আরও হয়তো বাড়তে পারে। মূল্যস্ফীতি নিয়ে আমরা তো আসলে তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তী সরকারের উপরে খুব বড় একটা আশাবাদী ছিলাম যে অন্তত বাজার সিন্ডিকেট ভেঙে দিবে, বাজারে স্থিতিশীলতা আসবে, মূল্যস্ফীতি কমবে। এবং যেই সিন্ডিকেটের কথা বলে বলে আমরা দীর্ঘ বছর ধরে, গত সরকারের আমলেও আমরা এই সিন্ডিকেটের কথা বলতে বলতে মানুষজন ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সেই সিন্ডিকেটও ভাঙা হয় নাই, নিত্যপণ্যের দামও আর কমে নাই। বরং এই সময়ে এসে আমরা দেখছি যে এলপিজি নিয়ে যা কেলেঙ্কারি হলো, এবং এলপিজির এই কোনো রকম নিয়ম কানুনের তোয়াক্কা না করে যে এলপিজির যে সংকট, এবং সেই সংকটের সময়ে
এলপিজির যে দাম যেভাবে নেওয়া হলো, মানুষেরকে সংকট দেখিয়ে যেভাবে ডবল দামে বিক্রি করা হলো, এর মাধ্যমে কয়েকশো কোটি টাকা বাজার থেকে তুলে নিয়েছে ব্যবসায়ীরা, বা তারও বেশি হবে, হাজার কোটি টাকাও হয়ে যেতে পারে। এটি নিয়ে কিন্তু এই অন্তর্বর্তী সরকার কিচ্ছু করতে পারেনি, কোনো কিছুই করতে পারেনি, এবং এখানে তাদের খুব বেশি কনসার্ন ছিল সেটিও মনে হয় নাই। আসলে এই বাজার নিয়ে অন্তর্বর্তী সরকারের এই সাধারণ মানুষ যে ভুক্তভোগী ছিল, এই সাধারণ মানুষের এই অবস্থা নিয়ে আসলে তাদেরকে খুব বেশি ভাবনায় ছিল এটাও মনে হয় নাই। তারা সবসময় একটা পলিটিক্যাল অবস্থা নিয়েছিল, নির্বাচন, সংস্কার, সনদ, এগুলোর মধ্যেই তারা আটকে ছিল। ফলে বাজারের দিকে খুব বেশি দৃষ্টি দেওয়ার সময় পান নাই, অথবা তারা দিতে চান নাই, এটাকে অত বেশি গুরুত্ব তারা দেন নাই। ফলে এই পরিস্থিতির মধ্য দিয়েই মানুষকে যেতে হয়েছে, এবং এখনও কিন্তু যেতে হচ্ছে। এই কারণে আমি বলছি যে এই যে নতুন সরকার আসছে, সেই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে একেবারে ঠিক রোজার আগে দায়িত্ব নিয়ে রোজার মাসে তিনি যদি নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যদি চমক দেখাতে পারেন, যে বাজারে যদি কিছুটা প্রভাব ফেলতে পারেন, যেহেতু তিনি নতুন দায়িত্ব নিচ্ছেন, একটি নির্বাচিত সরকার, 2/3 মেজরিটি, তার অবশ্যই সেই সক্ষমতা থাকার কথা, সেই সক্ষমতা অবশ্যই আছে, যেহেতু জনগণের ম্যান্ডেট। আগের অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকার ছিল না, সেই সরকারের উপরে তার যেমন খুব বেশি জবাবদিহিতা ছিল না, আবার মানুষেরও খুব বেশি তার উপরে প্রত্যাশা হয়তো ছিল, কিন্তু সেটি নিয়ে মানুষের কিছু বলারও ছিল না। কিন্তু এখন যেহেতু মানুষ ভোট দিয়ে একটি সরকারকে নির্বাচিত করেছে, এবং এই সরকারের যেহেতু শক্তিশালী ম্যান্ডেট আছে, ফলে এই সিন্ডিকেট যেটিকে বলা হয়, দীর্ঘ বছর ধরে যে সিন্ডিকেট নিয়ে আলোচনা হয়, কিছু ব্যবসায়ীর হাতে পুরো এই রোজার মাসের পণ্য জিম্মি হয়ে যায়, সেই জায়গা থেকে মানুষকে যদি মুক্তি দিতে পারেন, কিছুটা স্বস্তি দিতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে এই সরকারের শুভ সূচনার ক্ষেত্রে এটিই হবে সবচেয়ে বড় উদাহরণ। এবং সেই উদাহরণটা যদি তারেক রহমান তৈরি করতে পারেন, মানুষের আস্থা তার প্রতি কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, এবং যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তিনি কিন্তু মানুষকে কাছে পাবেন, পাশে পাবেন। এই জন্যে আমার কাছে মনে হয় যে যত বড় চ্যালেঞ্জের কথা বলুক, আইন শৃঙ্খলা বলুক, অর্থনীতি বলুক, সামাজিক সমস্যার কথা বলুক, সব সমস্যার চেয়ে আমার কাছে মনে হয় যে এই পবিত্র রমজান মাসে তিনি যদি এই বাজার সমস্যার সমাধানটা কিছুটা হলেও করতে পারেন, সেটাই হবে সবচেয়ে বড় কার্যকর একটি পদক্ষেপ, এবং সেটি হবে সবচেয়ে বড় শুভ সূচনা, যেটিকে আমি বলছি। তো সেই শুভ সূচনার পথে সরকার নিশ্চয়ই হাঁটার চেষ্টা করবেন, মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করবেন। তবে এর সাথে সাথে আমাদের যারা ব্যবসায়ী আছেন তাদের প্রতিও অনুরোধ, ভাই, রোজার মাস, আমরা এই উদাহরণ সবাই জানেন, যারা ব্যবসা করেন তারাও জানেন, গোটা মুসলিম বিশ্বে রোজার মাসে যেখানে পণ্যের দাম কমানোর জন্য নানা রকমের অফার দেওয়া হয়, নানা রকমের প্রতিযোগিতা হয়, সেইখানে আমাদের দেশ, এটি নিয়ে রিপোর্টও হয় প্রতি বছর, যে আমাদের দেশের ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলক দাম বাড়িয়ে দেন, কে কার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারেন, কত মানুষকে জিম্মি করতে পারেন। এটি রোজার মাসের পবিত্রতা রক্ষা নয়, এটি হচ্ছে রোজার মাসে মানুষকে যদি আপনি ভোগান্তি দিলেন, তাহলে আপনি আরও গুনাহগার হলেন। তো আল্লাহ নিশ্চয়ই ভালো জানেন যে আপনার উদ্দেশ্য কী। আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, আপনি যদি সৎ উদ্দেশ্য নিয়ে মানুষের কাছে যদি সীমিত লাভ করে আপনি যদি বিক্রি করেন, সেটাও নিশ্চয়ই আল্লাহ দেখবেন, এবং সেটির জন্য আল্লাহ নিশ্চয়ই আপনাকে পুরস্কৃত করবেন। ফলে রোজার মাসে সরকারের প্রতি তো আহ্বান আছেই, ব্যবসায়ীদের প্রতিও অনুরোধ যে মানুষকে অযথা ভোগান্তি দিয়েন না। রোজার মাসে যতটা পারা যায় মানুষকে ভোগান্তি মুক্ত রাখেন, মানুষকে একটু হাসতে দেন, মানুষকে একটু ভালো থাকতে দেন। হয়তো মানুষ অর্থনৈতিকভাবে কিন্তু এমনিতেই একটু ঝামেলার মধ্যে আছে, তো সেই অবস্থার মধ্যে যদি আরও বাজারের অবস্থা এরকম হয়, তাহলে কিন্তু মানুষ আরও বেশি ভোগান্তিতে পড়ে যাবে। তাই মানুষকে অন্তত রোজার মাসে আপনারা একটু হলেও স্বস্তি দেওয়ার চেষ্টা করেন, সেটি আপনার জন্য একটা সুখের বিষয় হবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।